শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নিচের চিত্রটি লক্ষ্য করো। এটি কি ধরনের চিত্র? হ্যাঁ, এটা লেখচিত্র। আমরা আজকে লেখচিত্র নিয়ে কথা বলবো। দেখি আমরা লেখচিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারি কিনা। লেখচিত্র হলো তথ্যের উপস্থাপনের একটা আকর্ষণীয় কৌশল। এর মাধ্যমে কঠিন বিষয়কে সহজভাবে বোঝানো যায়। অনেক ধরনের লেখচিত্র রয়েছে, যেমন আয়তলেখ, পাই চিত্র, অজীব রেখা ইত্যাদি। তো আমরা লেখচিত্র ব্যবহার করি একটা বিষয়কে বোঝার জন্য, সহজে উপস্থাপনের জন্য, আবার দৃষ্টিনন্দন, দেখতে যেন সুন্দর দেখা যায়, এই জন্য আমরা লেখচিত্র ব্যবহার করি। তো লেখচিত্র অনেক ধরনের থাকলেও আমরা আজকে 3 ধরনের লেখচিত্র অঙ্কন করে দেখাবো: আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ আর অজীব রেখা। তো এসো আমরা প্রথমে আয়তলেখ সম্পর্কে জানি। তো নিচে একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আয়তলেখ আঁকতে হবে। তো আয়তলেখ আঁকার জন্যে এই কতগুলো নিয়ম মানতে হয়। এর একটি হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করা। তো কীভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে দেখো। এই যে এখানে এই তথ্যে একটা শ্রেণী হলো 45 থেকে 49, আরেকটা শ্রেণী 50 থেকে 54। খেয়াল করো, এই শ্রেণীগুলোর প্রথম শ্রেণীর শেষ সীমা হলো 49 আর দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমা 50। তার মানে 49 থেকে 50 এই জায়গাতে একটা গ্যাপ আছে, যে 45 থেকে 49 পর্যন্ত সংখ্যা একটা শ্রেণীতে থাকবে, এরপর 50 থেকে 54 পর্যন্ত আরেকটা শ্রেণীতে থাকবে। কিন্তু 49 থেকে 50 এই জায়গাটার সংখ্যাগুলো কোথায় থাকবে? নাই, সংখ্যা নাই, এখানে দেখা যায়। কিন্তু সংখ্যা রেখায় তো এই জায়গায় ভগ্নাংশ আছে, যে 49 থেকে 50-এর মাঝে ভগ্নাংশ থাকে। তো আমরা এই ভগ্নাংশগুলো বাদ করে গেছে বিদায় আমরা দেখি এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করি। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা তৈরি করার কৌশল, আমরা 49 থেকে 50-এর মাঝে একটা সংখ্যা যদি ধরি, যেমন 49.5 মানে 49.5, তাইলে এই সীমাটা একটু বেড়ে যায়। আবার এটাও 50-এর জায়গায় 49.5 ধরলে একটু আগায় যায়। তখন আমরা এখানে একটা সংখ্যা ধরতে পারি যে 49.5 এটার শেষ সীমা, আর এটার শুরুর সীমাও 49.5। তাহলে যেখানে শুরু এখানেই, যেখানে শেষ হইলো এটা, আর এখানেই এটা শুরু হইলে, তাইলে আর গ্যাপ থাকে না, বিচ্ছিন্ন হয় না। এই কৌশলে আমরা এটা অবিচ্ছিন্ন তৈরি করতে পারি। আবার এটাও করা যায় যে আমরা 49 থেকে 1 বাড়িয়ে যদি 50 বানিয়ে দিই, আর ওইটা 50 থেকে শুরু হয়, তাইলেও তো গ্যাপ থাকে না। তখন আমরা এই কৌশলটা সহজভাবে মেনে নিতে পারি যে হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর শেষ সংখ্যাটা 1 বাড়িয়ে দিয়ে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করি। আবার প্রয়োজনে, মানে এটা হলো এই সুন্দরের জন্য, সহজের জন্য, ব্যাখ্যা করতে সহজ বা লিখতে সহজ হয়, এই রকম করার জন্য আমরা 1 বাড়িয়ে দিলাম। আবার 1 কমাইও করা যায়। প্রথম সীমাটা যদি 1 কমাই দিই, 44 থেকে ধরি, এটাও যদি 49 থেকে ধরি, এটাও যদি 54 থেকে ধরি, 1 কমাই দেওয়া, তাইলেও কিন্তু অবিচ্ছিন্ন বানানো যায়। তবে মিল রাখার জন্য কেবল আমরা এই 49 আর 50 বানাই দিলাম। বুঝতে পারছো? এবার দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাইছি। এটা 45 থেকে 50, এরপর 50 থেকে 55, 55 থেকে 60। তাইলে এই শ্রেণীর শেষ সীমা 50, এই শ্রেণীর প্রথম সীমা 50, তাইলে আর গ্যাপ থাকতেছে না। এই জন্য এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি হলো। এসব আমরা এগোতে থাকি। তো আয়তলেখ অঙ্কনের জন্য কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা একটু পড়ি। ছক কাগজ লাগবে আমাদের। ছক কাগজ হলো গ্রাফ পেপার। তো এই গ্রাফ পেপারে
প্রথমেই দুটা অক্ষ ধরে নিতে হয়। একটা অক্ষ হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাকে ধরা হয় মূল বিন্দু। তো উভয় অক্ষেই প্রতিটি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি, এটা আমরা ধরে নিলাম আমাদের সুবিধার জন্য। এবার এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম বিন্দু আর ওয়াই অক্ষে বসাবো গণসংখ্যা। তাহলে এই দুইটা জিনিস, এক্স অক্ষে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির প্রথম বিন্দু আর ওয়াই অক্ষে গণসংখ্যা বসালে তখন আমরা একটা আয়তক্ষেত্র আঁকতে পারি। এই আয়তক্ষেত্রের মতো এঁকে, তো এই আয়তক্ষেত্রগুলোই আমাদের মানে আয়তলেখা হয়ে যাচ্ছে। এই আমাদের আয়তলেখা আঁকার কৌশল। আমরা কি করতেছি আবার বলতেছি যে প্রথমে দুটো অক্ষ ধরবো, এক্স ও এক্স ডটকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ডটকে ওয়াই অক্ষ, আর ওকে মূলবিন্দু ধরবো। উভয় অক্ষেই প্রতিটি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি। এক্স অক্ষে বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম বিন্দু আর ওয়াই অক্ষে বসাবো গণসংখ্যা। ব্যাস, তাইলে এগুলো বসাইয়ে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারি, আর এই আয়তক্ষেত্রগুলোই হবে আয়তলেখ। তো দেখি আমরা কিভাবে আঁকছি। এই উপাত্ত থেকে আমরা এই আয়তলেখটা আঁকছি। যে এই আয়তলেখটার ডিজাইনটা দেখো, যে এক্স অক্ষ হলো এটা আনুভূমিক রেখাটা, ওয়াই অক্ষ হলো এটা, এই দুইটা অক্ষ ধরা হলো, আর এটা ছেদবিন্দু ও। তো আমরা এক্স অক্ষে বসাইছি কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম বিন্দুটা 45, এই যে 45 এখানে বসাইছি, আবার 50 এখানে বসাইছি। এই প্রথম বিন্দুগুলো বসাইয়া লিখলাম। এই 45 থেকে 50 এই জায়গাটার এই রেঞ্জটাই হলো প্রথম শ্রেণীটা, তাহলে এই শ্রেণীর ভিতরে আয়তক্ষেত্রটা আছে। আবার ওয়াই অক্ষে কি বসাইছি গণসংখ্যা। দেখো গণসংখ্যা এখানে 7 আছে, কিন্তু আসলে 7 আমরা লিখিনি। তাহলে গণসংখ্যাগুলো আবার বসাইছি এইভাবে যে 7, 10, 20 এভাবে যে আছে, সর্বোচ্চ সংখ্যা তো 27। তা আমরা ধরে নিতে পারি 7 থেকে 27 পর্যন্ত সংখ্যা এই জায়গাটা থাকবে। তাহলে আমরা একটু বাড়াইয়া 30 পর্যন্ত ধরলাম উচ্চসীমা, আর নিম্নসীমা মনে করে 1 থেকেই শুরু হলো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা এখানে বসাইলেই চলে। তো আমাদের সুবিধার জন্য আমরা 5, 10, 15, 20 এমন করে সংখ্যাগুলো বসাইছি, কিন্তু গণসংখ্যাই আমরা চিহ্নিত করব। কিভাবে এবার দেখো, যেমন প্রথম শ্রেণীতে গণসংখ্যা 7, তাহলে 45 থেকে 50 এই শ্রেণীতে 7 পর্যন্ত উঠতে হবে। তো উঠলে এই 5, এই দাগ পর্যন্ত উঠলে 5 হয়। তাহলে আমরা একটু আগাইয়া উঠছি, তাইলে আমরা বলতে পারি না এখানে যে 7 পর্যন্ত হয়েছে। আবার দ্বিতীয় শ্রেণীটা দেখো, এই 10 আছে, তো আমরা এই দাগ পর্যন্ত উঠছি, মানে 10 হয়ে গেছে। তৃতীয় শ্রেণীটা দেখো 20 আছে, তো একেবারে দাগ পর্যন্ত 20 হয়ে গেল না। আবার এই শ্রেণীটা 65 শ্রেণীটা হলো 8, কত হয় না 27। 60 থেকে 65 এই শ্রেণীটা হলো 27। তাইলে গণসংখ্যা 27 হলে আমরা বসাইছি কোথায়, এই দাগ পর্যন্ত 25, আর একটু বাড়াই দিচ্ছি, এটা 27 অনুমান করি। এইভাবে আমরা গণসংখ্যাগুলো চিহ্নিত করেছি। এরপর আয়তক্ষেত্র আঁকার ফলে এখন যে চিত্রটা তৈরি হয়েছে মূলত এইটাই একটা আয়তলেখ। তাইলে কি সহজ না বিষয়টা? আচ্ছা, আমরা আর একটু আগাই। আমরা এবার যদি গণসংখ্যা বহুভুজ আবার দেখাই, তাইলে তোমরা আরেকটু বুঝে ফেলবে। এবার আমরা গণসংখ্যা বহুভুজ নিয়ে কথা বলি। এই সারণীটা ব্যবহার করে আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো আবার অনেকটাই আয়তলেখার মতো। তো আয়তলেখার মতো হলে কিছু অংশ একেবারে মিল থাকবে, আয়তলেখা আঁকার পরে গণসংখ্যা বহুভুজ বানানো হয়। তো এই জন্য আমাদের কাছে সহজ হবে, যেহেতু আয়তলেখা আমরা বুঝে ফেলেছি কিছু। তো দেখো বিষয়টা, কাগজে অক্ষ দুইটা ধরে নিতে হবে, আবার ওকে মূলবিন্দু ধরতে হবে, আর প্রতিটি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক এককে ধরতে হবে। তাহলে এইভাবে আয়তলেখার মতোই কথাগুলো। তাই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম বিন্দু ওয়াইফে গণসংখ্যা চিহ্নিত করি, হুবহু আয়তলেখ। তো আয়তলেখ বানানোর পর এই যে আয়তক্ষেত্র হয়ে গেল, এরপর আয়তক্ষেত্রগুলোর শীর্ষে মধ্যবিন্দু চিহ্নিত করি, এই জায়গাটা বাড়তি। তাহলে আমরা আয়তক্ষেত্রগুলোর শীর্ষে মধ্যবিন্দু চিহ্নিত করব। এরপরে এই বিন্দুগুলো যোগ করে একটা বক্ররেখা পাওয়া যাবে। এই বক্ররেখাটাই হলো গণসংখ্যা বহুভুজ। তাহলে আয়তলেখা আঁকার পরে এরপর আয়তক্ষেত্রের শীর্ষে মধ্যবিন্দু চিহ্নিত করে এগুলো যোগ করে তখন আমরা একটা বক্ররেখা পাই।
এই বক্ররেখাটাই গণসংখ্যা বহুভুজ। তাহলে কি সহজ হলো? দেখি আমরা চিত্রে কীভাবে আঁকা হয়েছে। দেখো আয়তলেখ হুবহু আছে আগের মতো, আর আমরা এখানে বাড়তি করেছি যে গণসংখ্যা বহুভুজের জন্য যে আয়তলেখের শীর্ষে মধ্যবিন্দু চিহ্নিত করেছি। আয়তলেখের শীর্ষে মধ্যবিন্দু চিহ্নিত, আয়তলেখের শীর্ষে মধ্যবিন্দু চিহ্নিত এভাবে। তখন আমরা দাগ কেটে হলুদ দাগ দেখাইছি। এই দাগটা আসলে হলুদ না, মানে যে কোনো রঙের হতে পারে, এটা চিহ্নিত করার জন্যই করা শুধু। তো আমরা কালো দাগ দিলেও চলবে, লাল দাগ দিলেও চলবে। আচ্ছা, এই দাগটাই হলো, এই বক্ররেখাটাই হলো আমাদের আয়তলেখ গণসংখ্যা বহুভুজ। তাহলে আমাদের কাছে সহজ হলে গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা লেখচিত্র, অজীব রেখা। তো আমরা এতক্ষণ আয়তলেখ গণসংখ্যা বহুভুজ জানলাম, এবার আমরা অজীব রেখা সম্পর্কে একটু জানি। তো অজীব রেখা আসলে একটু ভিন্ন। এজন্য শ্রেণীবৃত্তির মধ্যবিন্দু লাগবে আর ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। এই দুইটা জিনিসই নতুন। আগে আমরা শ্রেণীবৃত্তির প্রথম বিন্দু আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করেছিলাম, এখন আমাদের দরকার এটার মধ্যবিন্দু আর ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কিভাবে এটা নির্ণয় করে আমরা একটু দেখি। তো এই চার্টে দেখো আমাদের শ্রেণীটা এইটা ছিল, এই শ্রেণী আর গণসংখ্যা ছিল এটা, কিন্তু আমরা মধ্যবিন্দু নির্ণয় করেছি। এই শ্রেণীর মধ্যবিন্দু 47, এই শ্রেণীর মধ্যবিন্দু 52, এই শ্রেণীর মধ্যবিন্দু 57, এইভাবে। আবার ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে তৈরি করা হয়েছে, যে প্রথম গণসংখ্যা ছিল 7, তাইলে এখানেও ক্রমযোজিত গণসংখ্যাও 7। দ্বিতীয় গণসংখ্যা হলো 10, কিন্তু এখানে লেখা হয়েছে 17। এটা কীভাবে, যে প্রথম দুইটা গণসংখ্যা যোগ করে এটা পাওয়া গেছে। আবার তৃতীয়টা 37, এটা কীভাবে, তিনটা গণসংখ্যা যোগ করে এটা পাওয়া যায়। আবার 64 পাওয়া যায়, এই 4টা যোগ করে পাওয়া যায়। তো বিষয়টা দেখো যে আসলে মজারই, যে ক্রমে ক্রমে যোগ করে বসানো হয়, ক্রমে যোগ করে বসানো হয়, আবার যোগ করে বসানো হয় একাধারে। যে এইভাবে যোগ করে সবগুলো যোগ করে যখন বসানো হয় তখন একটা ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। আর ক্রমে ক্রমে যোগ করে বলেই এটা নাম দেওয়া হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, পারবে তোমরা এগুলো? আচ্ছা, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বুঝে ফেললাম, আবার মধ্যবিন্দু নির্ণয় বুঝে ফেললাম। তাইলে আমরা অজীব রেখা আঁকার কৌশলটা দেখে ফেলি। তো অজীব রেখা আঁকার জন্য আবার কিছু কথা বলতে হবে। তো এই কথায় অক্ষগুলো ধরতে হবে আয়তলেখার মতোই। তো আমরা ছক কাগজে x ও x ডটকে x অক্ষ, y ও y ডটকে y অক্ষ, ওকে মূলবিন্দু ধরি। তো এভাবে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি, এটা x অক্ষে। আবার y অক্ষে দেখো ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 4 একক ধরি। এই যে এই জায়গায় পার্থক্য, যে আগেরগুলোতে আমরা ধরেছিলাম উভয় অক্ষেই 1 একক, কিন্তু এখন x অক্ষে ধরা হয়েছে 1 একক, কিন্তু y অক্ষে ধরা হলো 4 একক। এটা কেন? এটা হলো এই অঙ্কনের সুবিধার জন্য, চিত্র সুন্দর করার জন্য। আমরা যখন সংখ্যা কম থাকে তখন বড় বড় করে ধরতে পারবো, যখন সংখ্যা বেশি থাকে তখন ছোট ছোট করে ধরতে পারবো এভাবে। তখন আমাদের গণসংখ্যা এই ওয়াই অক্ষে যেটা আমরা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো বা অন্য যেটা বসাই 4 একক করে ধরতে হবে। তো এখানে কি বলছে, শ্রেণীবৃত্তি x অক্ষে শ্রেণীবৃত্তির মধ্যবিন্দু আর y অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা চিহ্নিত করি। তাহলে x অক্ষে আমরা শ্রেণীবৃত্তিটা স্বাভাবিকভাবে বসাবো আর y অক্ষে ক্রমযোজিত গণসংখ্যাটা বসাবো। তো দেখি আমরা এই ক্রমযোজিত বসাইলে যে বিন্দু চিহ্নিত হয়, এই বিন্দুগুলো যোগ করলে একটা রেখা পাওয়া যায়। এই রেখাটাই হবে অজীব রেখা। তাহলে আমরা একটু চিত্রে দেখি। এখানে খেয়াল করো যে মধ্যবিন্দু বসানো হয়েছে। এই যে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু 47, 52, 57 ভেবে, আর ক্রমযোজিত গণসংখ্যা 7, 17 এগুলো না বসিয়ে আমরা কি করেছি, এই ক্রমে ক্রমে বাড়তে বাড়তে দেখা যায় 97 পর্যন্ত উঠছে। তার মানে কি আমরা 100 পর্যন্ত একটা রেঞ্জ ধরতে পারি, যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা এনে জায়গা দিতে হবে। তো আমাদের গ্রাফের মধ্যে যে জায়গা কম, তা আমরা কেমনে 100টা সংখ্যা এখানে লিখব, এই কৌশলটাই আমরা ওই 4 একক করে ধরে
সংখ্যাগুলোকে কমায় ফেলছি। কীভাবে দেখো, আমরা যখন এই প্রথম দাগে আগে 5 ধরছিলাম, এখন আমি 20 ধরলাম, তাহলে কত গুণ বাড়ছে? 4 গুণ। তাহলে এই 4 একক ধরা হয়েছে জায়গায়, মানে 4 গুণ ধরে 4 5 20 লেখা হয়েছে। তাহলে বোঝা যায় কি এখানে আগে 5 ঘর ছিল, তখন হয়ে গেছে 20 ঘর এটুক জায়গার মধ্যেই। তাহলে 5 ঘরকে আমরা যখন 20 ঘরে রূপান্তর করলাম, তখন এক ঘরে কত করে ধরা হলো? বুঝতে পারছো? এবার 1 ঘরে 4 করে ধরা হচ্ছে, এইটাই একক হিসাবে লেখা হয়েছে। তাহলে এই কৌশলটাই তোমরা মনে রাখবে, যে আমাদের যখন বেশি সংখ্যা হয়, অনেক বড় বড় সংখ্যা, তখন তাদেরকে কম জায়গায় রাখার জন্য বেশি একক ধরন লাগে। আচ্ছা, আমরা এবার বুঝে ফেললাম যে 5 ঘর গিয়েই আমরা বলবো 20, 10 ঘর গিয়ে বলবো 40, তারপর 60, 80, এভাবে 120 পর্যন্ত চিহ্নিত করছি। আমাদের দরকার গিয়ে 97 পর্যন্ত, 100 পর্যন্ত চিহ্নিত করলেও চলতো, তো 2-1টা কম বেশি হলে অসুবিধা নাই। এখন আমরা কিভাবে এই ক্রমজয়িত গণসংখ্যা 7 চিহ্নিত করছি দেখো। আমরা তো দেখেছি এই দাগ পর্যন্ত উঠলে হবে 20, কিন্তু এর অর্ধেক গেলে কী হবে? 10 হবে না? তাহলে অর্ধেকের চেয়ে একটু নিচে নামায় রাখছি। তাইলে 10-এর চেয়ে একটু নিচে নামায় রাখলে 7 কল্পনা করা যায়। বুঝতে পারছো এবার? আবার দ্বিতীয় শ্রেণীটা দেখো, দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু 52, তো 52 বরাবর আমরা কত লিখবো? 17। তো কীভাবে 17 লিখছি? এই দাগ পর্যন্ত উঠলে তো 20 হবে, তাহলে 20-এর চেয়ে একটু নামায় রাখছি। এরপর একটা 37 হবে, দেখো এটা 40, এই দাগ পর্যন্ত 40, তাহলে 40-এর চেয়ে একটু নিচে নামায় রাখছি। এরপর একটা 64, তো এটা আমরা কি করেছি? এ পর্যন্ত উঠলে যেহেতু 60 হয়, তো 60-এর চেয়ে একটু বাড়াই রাখছি, 64। বুঝতে পারছো এবার? তো এইভাবে আমরা এই গণসংখ্যাগুলো চিহ্নিত করলাম, আর বিন্দুগুলো যোগ করে দেখা যায় একটা বক্ররেখা পাওয়া যাচ্ছে। এই বক্ররেখাটাই মূলত আমাদের অজীব রেখা। তাহলে কি সহজ হলো না? তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে আবার দেখবে, এই ভিডিওটা কালেকশন করে তোমরা ভিডিও দেখে এটা শিখতে পারবে। আচ্ছা, তোমাদেরকে একটা বাইরের কাজ দিচ্ছি, এটা থেকে তোমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করবে, তো আমাদেরকে অবসরে দেখাবে। তাহলে আজকে আর বলি না, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।